আমি জোর করে হাসলাম, জিজ্ঞাসা করলাম কবে। তিনি উত্তর দিলেন না, শুধু আমার অ্যাপ্রনে লাগানো নামের ব্যাজটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি দ্রুত সেখান থেকে সরে এলাম। সেদিন রাতে আর ঘুম হলো না। অবচেতন মনে বারবার একটা প্রশ্ন উকি দিচ্ছিল, সে কেন সবার কাছে নাম জানতে চায় না? সে কি তবে মানুষের নাম নয়, মানুষের পরিণতি পড়তে পারে? তৃতীয় সপ্তাহে কৌতূহল আর আতঙ্কের এক সংমিশ্রণ আমাকে পেয়ে বসলো। আমি মোস্তাফিজুর রহমানের গত 5 বছরের ইতিহাস ঘাটার চেষ্টা করলাম। হাসপাতালের অফিসিয়াল রেকর্ডে কিছু নেই, কিন্তু নার্সদের মুখে মুখে একটা অলিখিত তালিকা তৈরি হয়ে গেছে। সেই তালিকায় একজন ক্লিনার ছিল, সে 3 সপ্তাহ পর ভর্তি হয়েছে। একজন জুনিয়র কনসালটেন্ট ছিলেন, যিনি 1 বছর পর অবসাদগ্রস্ত হয়ে এখানে ফিরে এসেছেন। প্রত্যেকের ক্ষেত্রে মুস্তাফিজুরের এই একটাই বাক্য ছিল, আপনিও এখানেই ভর্তি হবেন। এরই মাঝে হাসপাতালে রাহাত নামে এক তরুণকে ভর্তি করা হলো। ছেলেটা সারাক্ষণ কাঁদতো, চিৎকার করে বলতো, আমি পাগল না, আমার মাথায় পোকা ঢুকেছে, ওটাকে বের করুন। আমি যখন রাহাতকে নিয়ে ওয়ার্ডে ঢুকেছি, তখন দেখলাম মুস্তাফিজুর রহমান রাহাতের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তিনি কিছুই বললেন না। নীরবতা যেন কান্নার চেয়েও ভয়ঙ্কর শোনালো। রাত গভীর হলে আমি আবার তার বেডের পাশে গেলাম। ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, রাহাতের ব্যাপারে কিছু বললেন না যে? মুস্তাফিজুর মাথা নিচু করে বললেন, ও থাকবে না। আমি ভাবলাম হয়তো রাহাত সুস্থ হয়ে বাড়ি চলে যাবে, কিন্তু তার পরদিনই খবরে রাহাত ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে। 2 দিন পর রেল লাইনের ধারে তার ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গেল। তার পকেটে একটা চিরকুট ছিল। আমার মাথার ভেতরের শব্দগুলো আর সইতে পারছি না, মুক্তি চাই। আমি সেদিন শিউরে উঠলাম। মুস্তাফিজুর রহমান শুধু কে ভর্তি হবে তা জানেন না, কে এই পৃথিবীতে থাকবে না সেটাও তিনি বলে দিতে পারেন। আমার ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। নিজের চিন্তার শব্দগুলো আমি নিজেই যেন শুনতে পাচ্ছিলাম। রাতে ঘুমোলেই মনে হতো হাসপাতালের করিডোরে কেউ হেঁটে বেড়াচ্ছে এবং ফিসফিস করে বলছে, সময় শেষ, সময় শেষ। 4র্থ সপ্তাহ, অর্থাৎ আমার ইন্টার্নশিপের শেষ সপ্তাহ শুরু হলো। আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল। ছোট ছোট শব্দে আমি চমকে উঠতাম। নিজের ভেতর এক প্রচন্ড অস্থিরতা কাজ করছিল। আমি ওটাকে বার্ন আউট বা কাজের চাপ বলে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে জানতাম 487 নম্বর রোগীর সেই চাহনি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। শেষ ডিউটির আগের দিন আমি শেষবার ওয়ার্ডে ঢুকলাম। মোস্তাফিজুর রহমান আজ অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রইলেন, তার মুখে একটা করুণার আভাস। আমি নিজে থেকেই গিয়ে দাঁড়ালাম তার সামনে। শুকনো গলায় বললাম, আজ কিছু বললেন না যে? কাল তো আমার ডিউটি শেষ, আমি কাল চলে যাচ্ছি। তিনি অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বললেন, আজ বললে তো দেরি হয়ে যাবে। আমার বুক ধরপড় করে উঠল। দেরি কেন? তিনি ম্লান হেসে বললেন, আপনি তো কালই ভর্তি। সেই রাতে আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। আমার ঘরের আয়নায় নিজের মুখ দেখে মনে হলো সেটা আমার নয়, অন্য কারোর। দেয়ালগুলো যেন ক্রমশ ছোট হয়ে আসছিল। আমি পাগলের মতো চিৎকার করে কনসালটেন্টের কাছে গেলাম, তাকে সব বললাম, মুস্তাফিজুর রহমানের কথা, রাহাতের মৃত্যু, আমার মাথার ভেতরে সেই ছটপটানি। কনসালটেন্ট স্যার আমার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন। তার চোখে যে দৃষ্টি দেখলাম তা আমি অনেক রোগীর স্বজনদের চোখে দেখেছি, গভীর করুণা। তিনি আমার কাঁধে হাত দিয়ে বললেন, তোমার এখন রেস্ট দরকার, তুমি খুব বেশি ওভার থিঙ্কিং করছো, তুমি আজ থেকে এখানে অবজারভেশনে থাকো। আমি আর্তনাদ করে বললাম, স্যার আমি কি বাড়ি যেতে পারি না?